শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানিয়া শারমিন, সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে আজকে আমরা অনলাইনে ক্লাস গ্রহণ করার সুযোগ পেয়েছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি বিষয় তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। বিষয়টি হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন। বিবর্তন সম্পর্কে ইতিপূর্বে ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক প্রদত্ত মতবাদ তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে ইংরেজ প্রকৃতিবিদ চার্লস রাবার্ট ডারউইন কর্তৃক প্রবর্তিত মতবাদ ডারউইনবাদ বা ডারউইনিজম বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন দেখি আবার যে অভিব্যক্তি বা বিবর্তন বলতে আমরা কি বুঝি। মন্থরগতি সম্পন্ন এবং ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে সরল দেহী জীব থেকে জটিল জীবের আবির্ভাবকে আমরা বিবর্তন বা ইভলিউশন বলে থাকি। বিবর্তন সম্পর্কে চার্লস রাবার্ট ডারউইন একটি সুচিন্তিত এবং জোরালো মতবাদ প্রবর্তন করেন। 1859 সালে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে চার্লস রাবার্ট ডারউইন একটি অভিব্যক্তি সম্পর্কে সুচিন্তিত এবং একটি জোরালো মতবাদ প্রকাশ করেন। এই মতবাদে অভিব্যক্তি সম্পর্কে অভিব্যক্তির যে কলা কৌশল এবং প্রবাহ সম্পর্কে তিনি সুচিন্তিত মতবাদ দেন। তিনি প্রথম আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে এই অভিব্যক্তির বিভিন্ন বিষয় নিয়ে গভীর পর্যবেক্ষণ করেন এবং মতবাদ প্রবর্তন করেন। এখন দেখি যে ডারউইনিজম বা ডারউইনবাদ এর মধ্যে কি কি বিষয় জড়িত আছে। 1858 সালে চার্লস রাবার্ট ডারউইন এবং বিজ্ঞানী ওয়ালেস অভিব্যক্তি সম্পর্কে কিছু জোরালো মতবাদ প্রবর্তন করেন। এই মতবাদটাই পরবর্তীতে ডারউইনবাদ হিসেবে প্রচলিত হয়েছে। এই মতবাদের যে মূল দুটি ভিত্তির ওপর এই মতবাদের যে মূল দুটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই ভিত্তি দুটি হচ্ছে জীবজগতের কিছু বাস্তব ঘটনার পর্যবেক্ষণ এবং এই বাস্তব ঘটনাবলীর ফলাফল প্রকাশ। এই বাস্তব বিবর্তন সম্পর্কিত যে এই প্রক্রিয়াটা 6টি ধাপে ভাগ করা হয়েছে। এই বিবর্তন সম্পর্কিত যে ডারউইনিজমের যে সমস্ত প্রক্রিয়াকে 6টি ধাপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জীব এই 6টা ধাপ অতিক্রম করেই এক একটি পূর্ণাঙ্গ প্রজাতিতে পরিণত হয়েছে। সর্বশেষ ধাপটিকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ এবং এই ধাপটির বক্তব্যের ভিত্তিতেই এই ডারউইনিজম বা ডারউইনবাদটা প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে অভিহিত হয়েছে। এখন দেখি যে 6টি ধাপ কি কি। প্রথম ধাপে রয়েছে হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। দ্বিতীয় ধাপে রয়েছে হচ্ছে খাদ্য ও বাসস্থানের যে সীমাবদ্ধতা। তৃতীয় ধাপে রয়েছে হচ্ছে জীবন সংগ্রাম। চতুর্থ ধাপে রয়েছে পরিবৃত্তি বা প্রকরণের উপস্থিতি। পঞ্চম ধাপে হচ্ছে যোগ্যতমের বিজয় এবং ষষ্ঠ ধাপে রয়েছে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এখন দেখি যে বংশবৃদ্ধির উচ্চ হার। ডারউইন দেখেন যে বিজ্ঞানী ডারউইন দেখেন যে প্রতিটা জীব, উদ্ভিদ এবং প্রাণী এদের হচ্ছে জ্যামিতিক হারে এবং এদের বংশবৃদ্ধি হচ্ছে, কিন্তু এদের বংশবৃদ্ধির ক্ষেত্রে তিনি পর্যবেক্ষণ করেন যে বেঁচে থাকার সম্ভাবনা সম্পন্ন জীবের চেয়ে জন্ম নেওয়া জীবের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যদি উদাহরণ হিসেবে দেখতে চাই যে স্যামন ফিশ প্রায় 1,80,000-এর মতো ডিম পারে, কিন্তু সব ডিম কিন্তু
পূর্ণাঙ্গ প্রাণী হিসেবে রূপ লাভ করে না। অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনা সম্পূর্ণ জীবের চেয়ে জন্ম নেওয়া জীবের সংখ্যা অনেক বেশি। এরপর দেখি যে খাদ্য বাসস্থানের যে সীমাবদ্ধতা, পৃথিবীতে এই প্রতিকূল পরিবেশে জ্যামিতিক হারে যে হারে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য বাসস্থানের অভাবের কারণে এদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দিচ্ছে। একদিকে জীবের সংখ্যা বৃদ্ধির প্রবণতা বেশি, অন্যদিকে খাদ্য ও বাসস্থানের জন্য এদের মধ্যে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সম্মুখীন হয়ে যেসব জীব টিকে থাকতে পারছে তারাই হচ্ছে শেষ পর্যন্ত এই পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে, এবং কিন্তু যেসব জীব এই প্রতিকূল পরিবেশের সঙ্গে টিকে থাকতে পারছে না তারাই শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শেষ পর্যন্ত এরা প্রাকৃতিক একটা বাধার সম্মুখীন হয়। এরপর দেখি যে জীবন সংগ্রামেও দেখা যায় যে এই প্রকৃতিতে ক্রমাগত বংশবৃদ্ধি হচ্ছে জীবের, আবার পরিমিত খাদ্য ও বাসস্থানের অভাবে এদের মধ্যে তীব্র প্রতিযোগিতা বা সংগ্রাম দেখা দিচ্ছে। এদের মধ্যে যেসব জীব নিজেদেরকে উপযুক্ত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে তারাই এই পরিবেশের সঙ্গে টিকে থাকছে। জীবন সংগ্রামকে আমরা তিনটি ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, দুই হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, তিন হচ্ছে পরিবেশগত সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে খাদ্য বাসস্থানের জন্য যে সংগ্রাম, তাদেরকে আমরা বলি হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম দুটি ভিন্ন বা দুই ততোধিক ভিন্ন প্রজাতির জীবের মধ্যে খাদ্য বাসস্থান এবং অন্যান্য যে পরিবেশগত কারণে যে সংগ্রাম দেখা যায় তাকে আমরা বলি হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। উদাহরণ হিসেবে দেখি যে ব্যাঙ কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে, আবার সাপ ব্যাঙ খায়, আবার ময়ূর সাপ ব্যাঙ উভয় প্রাণীকেই খাদ্য হিসেবে ভক্ষণ করে থাকে। এই যে বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে জৈবিক কারণে বা প্রাকৃতিক সংগ্রামের কারণে খাদ্য এবং খাদ্যের যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা একটা বাস্তব উদাহরণ যে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে সংগ্রাম হচ্ছে। এরপর পরিবেশগত সংগ্রাম, বিভিন্ন জীবগোষ্ঠী এই প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, এবং যারা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারছে না তারাই শেষ পর্যন্ত ধ্বংসের সম্মুখীন হচ্ছে। এই যে প্রতিকূলতার সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যারা, তারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এসব পরিবেশগত প্রতিকূলতার মধ্যে রয়েছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, খরা, এইসব বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে টিকে থাকা এই জীবের জন্য একটা বিশাল একটা সংগ্রাম। এরপরে আমি দেখি চতুর্থ ধাপ হচ্ছে পরিবৃত্তি বা প্রকরণ। দুইটি পরিবৃত্তি বা প্রকরণ বলতে বুঝি যে একই প্রজাতির বা বিভিন্ন জীব কখনো দুইটি জীব কখনো একই রকম হুবহু একরকম দেখা যায় না। এমনকি একই পিতামাতার সন্তানদের মধ্যেও যে মিল দেখা যায়, কিন্তু এরা হুবহু কখনো দুইটি জীব একই রকম হয় না, এদের মধ্যেই পার্থক্য দেখা যায়। পার্থক্যগুলোই হচ্ছে আমরা বলি যে প্রকরণ বা পরিবৃত্তি। পরিবৃত্তি হচ্ছে এই পরিবৃত্তির কারণেই জীবের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য বা দেখা যায়। এই প্রকরণ আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ধারাবাহিক প্রকরণ বা নিরন্তর প্রকরণ, আর একটা হচ্ছে অধারাবাহিক বা শান্ত প্রকরণ। ধারাবাহিক প্রকরণে জীবের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে অভিযোজিত হয় এবং নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে, এবং এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি করে, এই ধারাবাহিক প্রকরণ। কিন্তু শান্ত প্রকরণ বা অধারাবাহিক প্রকরণে আকস্মিক এরা
অনিয়ত এবং এই পরিবর্তনে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ধারাবাহিক প্রকটনের মতো এখানে নতুন প্রজাতির উদ্ভব হয় না। এরপরে দেখি হচ্ছে যোগ্যতমের বিজয়। এই প্রতিকূল পরিবেশে যেসব জীব নিজেদেরকে মানিয়ে নিতে বা খাপ খাইয়ে নিতে পারে তারাই এই পরিবেশে টিকে থাকতে পারে। অর্থাৎ অনুকূল প্রকরণ সম্পন্ন জীবই এই প্রকৃতিতে টিকে থাকে এবং এই অনুকূল প্রকরণ সম্পন্ন জীবরাই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় এবং খাপ খাইয়ে নেয়। কিন্তু প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীব এই পরিবেশে টিকে থাকতে পারে না এবং বিলুপ্ত হয়ে যায়। এইভাবেই দেখা যায় যে যোগ্য যারা এই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তারাই এই যোগ্যতম জীবগোষ্ঠী হিসেবে টিকে থাকতে পারে, অর্থাৎ এরাই হচ্ছে যোগ্যতমের বিজয় এদেরই হয়। 6 নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। অনুকূল বা সুবিধাজনক প্রকরণ সম্পন্ন জীব এদেরকে প্রকৃতি লালন করে এবং এদেরকেই প্রকৃতি আস্তে আস্তে ধারণ করে এবং এটাই প্রকৃতিতে টিকে থাকে। এই অনুকূল প্রকরণ সম্পন্ন জীবেরা এরা হচ্ছে প্রকৃতিতে বেশি বেশি বংশধর সৃষ্টি করে এবং এই বংশধরদের মধ্যে নতুন নতুন যে বৈশিষ্ট্যের আবির্ভাব হয় এরা হচ্ছে পর্যায়ক্রমে তা পরবর্তী বংশধরের মধ্যেও সঞ্চারিত হয় এবং প্রকৃতিও এই অনুকূল প্রকরণ সম্পন্ন জীব এবং নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রজাতির উদ্ভব হয় তাদেরকে লালন করে এবং শেষ পর্যন্ত এরাই হচ্ছে পরিবেশে টিকে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রতিকূলতার সাথে এই অনুকূল প্রকরণ সম্পন্ন জীবরাই টিকে থাকে এবং পরিবেশও এই অনুকূল প্রকরণ সম্পন্ন জীবদেরকে আস্তে আস্তে বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করে দেয়। অর্থাৎ প্রকৃতি নির্বাচন করে যে এই পৃথিবীতে কারা টিকে থাকবে এবং কারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা এই পরিবেশে টিকে থাকতে পারে না এবং শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় এবং এই অর্থাৎ প্রকৃতি উদ্ভিদ এবং প্রাণীর নতুন নতুন বংশধর সৃষ্টিতে ভূমিকা রাখে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই প্রাকৃতিক নির্বাচন মতবাদটা এই 6ষ্ঠ ধাপের উপরই প্রতিষ্ঠিত হয়েছে। ডারউইন কর্তৃক প্রবর্তিত এই ডারউইনবাদ বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক সমালোচিত হয়েছে এবং এই মতবাদটা বিতর্কিতও হয়েছে, কিন্তু তারপরেও এটি একটি অভিব্যক্তির একটি সুচিন্তিত এবং জোরালো মতবাদ। আজকে এই পর্যন্তই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।